আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগের ভিডিওতে বলেছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান উন্মুক্ত ময়দানে $2 বিলিয়ন সাহায্য চেয়ে তিনি একটা বড় ভুল করলেন। ভুলটা এই যে, যদিও আমরা জানি যে তার টাকা দরকার, কিন্তু তিনি যে ফোরামে টাকা চেয়েছেন, যে সবাইকে জানিয়ে, সেভাবে টাকা চাইলে তো কেউ টাকা দেয় না। তাহলে তিনি বাংলাদেশ যে এখন একটা ভিখারি রাষ্ট্র হয়ে গেছে, শেখ হাসিনা রেখে যাওয়া একটা সমৃদ্ধ রাষ্ট্র, সেটা উনি প্রমাণ করলেন। সেটা বাংলাদেশের মানুষের সামনেও এবং বিদেশিদের সামনেও। এটা তো অযথা কাজ হয়ে গেছে, দরকার ছিল না। এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছি, যাদের পরামর্শে আপনি কাজটা করলেন তাদেরকে একটু শাস্তি দিন। অতীতে দেখা গেছে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেও ছোট ছোট বড় বড় ভুল কোনোটাতেই মানে কেউ কোনো শাস্তি পেত না। ফলে মানুষ মনে করেছে যে সব প্রধানমন্ত্রী করছে, আমি যাই করি আমার চাকরি নিরাপদ। যাই হোক, এটা তো একটা ব্যাপার গেল। কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে কিসের নেশায় বাংলাদেশের মানুষ এই দারিদ্র, ক্ষুধা, জঙ্গিবাদ ডেকে আনলো। আমরা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখি, দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে, কথাটা তখন ক্লিশে শোনাতো, উন্নয়নের রোল মডেল করেছিলেন। সেই উন্নয়নের মধ্যে ছিল মানব সম্পদ উন্নয়ন, যেটা চোখে দেখা যেত না, নারীর উন্নয়ন, যেটা চোখে দেখা যেত না, লিঙ্গ বৈষম্যের উন্নয়ন, যেটা চোখে দেখা যেত না। তিনি করেছিলেন বিভিন্ন পিছিয়ে যাওয়া মানুষকে বিভিন্ন ধরনের আপনার সেফটি নেটের আওতায় আনা, গৃহহীনকে গৃহ দেয়া, সেগুলো তো আপনারা সবাই ভুলে গেছেন। আর যে এত এত উন্নতি উনি করলেন, তারপরে কোথাও তো কখনো কারো কাছে সাহায্য চাইতে হয় নাই। বরঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 যেটা ছিল, তার যে স্বপ্নকল্প 2021, তার মধ্যে তিনি বাংলাদেশকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে তুলে নিয়ে এসেছিলেন, একটা উন্নত দেশ, মধ্যমায়ের দেশে পরিণত করেছিলেন বাংলাদেশকে। তখন উন্নয়নশীল দেশ যেটা অফিসিয়ালি বলা, এবং জাতিসংঘ বলেছে সব ক্রাইটেরিয়া শেখ হাসিনা এগুলো কিন্তু পূরণ করেছেন। পরবর্তীতে আমরা শুনি তারেক রহমানের সরকার বা ইউনূসের সরকার আমাদেরকে আরো 3 বছর যাতে স্বল্পোন্নত দেশের মর্যাদা দেয়, অর্থাৎ আমাদেরকে যেন আরো ভিক্ষা দেয়, সেটা করেছেন। চিন্তা করতে পারেন? আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, প্রধানমন্ত্রী আপনি যদি ভীষণ বড় না করেন, আপনি যদি মনের দারিদ্র দূর না করেন, আপনি বাংলাদেশকে কিভাবে উন্নত রাষ্ট্র করবেন? হ্যাঁ, আমাদের কি উন্নয়নের দরকার নাই? আমাদের মানুষের ক্ষুধা, দারিদ্র এগুলো বিমোচনের দরকার নাই? কিন্তু এটা তো ঠিক যে আবার অন্য দিক থেকে দেখলে যে এই মানুষগুলোই কিন্তু 2024-এর জঙ্গিদের দিয়ে এই যে ক্ষুধা, দারিদ্র, জরা এগুলো কিন্তু তারা নিয়ে এসছে। কি তারা বললো 2024 সালে জঙ্গি উত্থানের সময় যে চাকরি, বিসিএস এর চাকরি অবশ্যই একটা জনপ্রিয় ইস্যু। তার পরবর্তীতে দেখা গেল এদের চাকরি বাকরি নিয়ে কোনো ইচ্ছা নেই, এগুলো চাকরি পাওয়ার মতো ছাত্রও না, সবগুলা কিন্তু আত্মঘাতী সন্ত্রাসী। এবং তারা কি করেছে আমরা কিন্তু সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কেন এই আত্মঘাতী জঙ্গিদের পেছনে গিয়ে শেখ হাসিনার সরকারকে এইভাবে নাজেহাল করলো? কি না দিচ্ছিলেন শেখ হাসিনা? হ্যাঁ, যে জঙ্গিগুলো, আত্মঘাতী জঙ্গি যারা রাস্তায় ছিল, যাদের পেছনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, বিএনপিকে আমি বাদ দিই, বিএনপিকে সম্মান করে কথা বলি, তারা এখন সরকারে আছে, যে আরো যে স্বাধীনতা বিরোধী সকল চক্র ছিল, তারা রাস্তায় নেমেছে, তারা নানান ধরনের অভিনয় করেছে, তারা মানুষ হত্যা করেছে। চিন্তা করতে পারেন এই আত্মঘাতী জঙ্গিগুলো, এখন তো নানান খবর বেরিয়েছে, সে নর্থ ইস্ট নিউজ থেকে শুরু করে এবং কি একেবারে শুরু থেকে ব্রিগেডিয়ার শাখাওয়াত সবাই বলেছে যে স্নাইপার, এখন জানা গেছে যে সেনাবাহিনীর অফিসাররা তারা রাস্তায় স্নাইপারের কাজ করেছে, শিশুদের হত্যা করেছে, জঙ্গিদের হত্যা করেছে। দেখুন, জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে, আবার সেই হত্যার জন্য শেখ হাসিনার বিচারও করেছে।
আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন তারা একটু নিজেদেরকে জিজ্ঞেস করেন তো, এটা কত বড় অন্যায়। শেখ হাসিনা তো স্পষ্ট বলে দিয়েছেন, ডক্টর হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার যে টেলিফোন আলাপ ইউনুস ফাঁস করেছিল, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলেছে না যে আমি চলে যাব, কারণ আমি আর এসব মৃত্যু হোক, এইসব একটাও মৃত্যু হোক আমি দেখতে চাই না। পুলিশের গুলিতে মরেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ 10-20 হাজার মেরে ফেলতে পারে। আপনারা ইরানে দেখেননি? 30-32 হাজার মানুষ মেরে ফেলেছে ইরানের সরকার। শেখ হাসিনার মধ্যে কি সেই নিষ্ঠুরতা আছে? তারপরেও কিন্তু আনলেন জঙ্গিদের নিয়ে আসলেন। সেই জঙ্গিদের আনার পরে কাকে বসালেন? ইউনুসকে। ইউনুস আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে না যে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় নরপিশাচার হতে পারে না। সে বন্যা আসলো, বাংলাদেশে বন্যা সব ভেসে যাচ্ছে, আমরা পত্রিকায় দেখি যে ইউনুসের 666 কোটি টাকা মাপ। বন্যার মানুষের ত্রাণ সাহায্য দেওয়ার কিন্তু কোনো খোঁজ ছিল না। তারপর ইউনুস কি না করেছে এই দেশটাকে চুরি দাঁড়ি করে। সে আসিফ নজরুল কয়দিন আগে এই বদমাস বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলে সে সৎ, অথচ বাংলাদেশের সব মানুষ জানে যারা একটু খোঁজ খবর না নেয়, এই আসিফ নজরুলের মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তারপরে আপনারা দেখেন এখন কত ধরনের আমরা অব্যবস্থার মধ্যে পড়ে গেলাম। শুধু এই যে হামে যে শিশুগুলা মারা যাচ্ছে এগুলার কথাই চিন্তা করেন। আপনারা কিন্তু এগুলা দেখেন না, কারণ কোনো পত্রিকা কেউ কিন্তু হামে শিশু মরে যাওয়ার খবর কিন্তু প্রকাশ করছে না। কয়শো শিশু মারা গেছে, সেই 200 তো অনেক আগে পার হয়ে গেছে। এক একটা মায়ের কি আহাজারি। আর এই শিশুগুলা তো নিষ্পাপ, কিন্তু 24-এ তো সেই যাই মারা যাক, এটাকে 1500 2000 যাই বলুক, 1000 কত বলে, আমার ধারণা কোনোভাবেই সেখানে 300-র বেশি মানুষ, 300, 350, 250 এর বেশি মানুষ মারা যায়নি। আর এর মধ্যে নিরীহ মানুষ মারা গেছে 100। এই 100 মানুষকে কিন্তু স্নাইপার যেটা বলে স্নাইপার দিয়ে সেই সেনাবাহিনী থেকে বাইর হয়ে এসে সাধারণ পোশাক পরে সেনাবাহিনীর জঙ্গিরা 100 রাস্তার শ্রমিক নিরীহ মানুষকে মেরে ফেলেছে পিছন থেকে গুলি করে। একটাও কিন্তু কেউ তদন্ত করে নাই। এই যে নিরীহ প্রাণগুলা যে গেল, কেউ কি তদন্ত করেছে? আর জঙ্গি সার্জিস এরা কিন্তু কি চেয়েছে যে এই লাশগুলোকে কবর থেকে তোলা যাবে না। দেখেন জঙ্গিরা সব বলে দিচ্ছে, কিন্তু মানুষ কিন্তু কিচ্ছু বলে না। কি প্রেম মানুষের এই জঙ্গিদের জন্য। সেই আবু সাইদ একটা আত্মঘাতী জঙ্গি, মুগ্ধ একটা আত্মঘাতী জঙ্গি, তাদের জন্য আপনাদের এত কান্না। এখন যে নিষ্পাপ শিশুগুলো মারা যাচ্ছে, ইউনুস টিকাও দিল না, টিকাও কিনলো না, টাকা আত্মসাৎ করে ফেললো। স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বরাদ্দ কিন্তু ইউনুসের মেয়ে, ওই ইউনুসের সাথে যে মেয়েটা থাকে, সেই জাহানারা, এরা চুরি করে ফেলেছে। মানুষের মনে হয় এটা খুশি। সেই জঙ্গিদের জন্য কি কান্না কাটি। আবু সাইদের জন্য যে মরে যেতে চেয়েছে, যে বেহেশতে যেতে চেয়েছে তাড়াতাড়ি, এবং জঙ্গিরাই তাকে মেরে ফেলছে পেছনে, মাথার পেছনে কুপিয়ে। ওই রাবার বুলেটের উসিলায় পুলিশকেও এখন ফাঁসি দেওয়ার চেষ্টা, ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য রায় দিয়েছে। অথচ জঙ্গিরা মিলে ওর পেছনে কল্লাটা কেটে দিছে যাতে আবু সাইদ তাড়াতাড়ি বেহেশতে চলে যায়। আবার দেখেন জঙ্গিদের কি সুন্দর সিস্টেম। আবু সাইদের আব্বা বলতেছে যে এই রায় তো আমি খুশি না, আমার 2টা ফ্ল্যাট দেওয়া হোক, আরো কত কি ওদেরকে দিয়েছে। কি জঙ্গি দর্শন। অথচ নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, দেশের মানুষের কোথাও কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া নাই। আমি চাচ্ছি না যে এই শিশু মৃত্যু নিয়ে আপনারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে নামুন, কিন্তু ইউনুসের বিরুদ্ধে তো কথা বলতে পারেন, তাই না? জঙ্গিদেরকে তো একটু বুঝতে পারেন যে কিসের নেশায় আপনারা এই জঙ্গিদের পেছনের নামে আজকে দেশটাকে এই অবস্থা করলেন। আপনাদের জন্য ধেয়ে আসছে সেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সেই 2001 থেকে 6 শাসনকাল। লোডশেডিং, গরমে কি আরাম না। এই লোডশেডিং আপনারা সহ্য করবেন, কিন্তু জঙ্গিদের প্রতি আপনার যাবে না। আপনারা পেটে ইট বেঁধে থাকবেন, জঙ্গি প্রীতি আপনাদের যাবে না।
এখন ইরান যুদ্ধের একটা ছুতা পেয়েছেন, এখন ভাবছেন ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে দেখবেন আপনাদের এই যে অর্থনৈতিক দুর্দশা শুরু হয়েছে সেটা কমবে? কোনোভাবেই কমবে না, বরং দুর্ভিক্ষে পড়বেন। আমি তো বলেই দিলাম যে তারেক রহমানের সরকার কিংবা ইউনূসের সরকার, ইউনূসের তো কোনো সদিচ্ছাই ছিল না, ও তো বাংলাদেশের মানুষকে, ও মনে করে যে বাংলাদেশের মানুষ হলো ইউনূসের লিঙ্গের কাছে বাধা। ইউনূসের লিঙ্গ উত্থিত রাখার জন্য বাংলাদেশের মানুষ খেটে যাবে, মরে যাবে। ইউনূস কিন্তু এর চেয়ে বেশি কিছু বাংলাদেশের মানুষকে মনে করে না। তবু আপনাদের ইউনূসকে ভালোবাসতে হবে। বাংলাদেশে দেখেন যেই দিন আসছে, কত বাংলাদেশে ঢাকা শহরে কিছু বড় লোক আছে, বিভিন্ন জায়গায় কিছু ধনী চোরা কারবারি বা ব্যবসায়ী, সৎ অসৎ, এরা চাল ডাল তেল নুন কিনতে পারবে, এরা বিরিয়ানি খাবে, এরা নিউ ইয়র্ক যাবে, এরা দুবাই যাবে, এদের কোনো রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না। টাকার কাছে পৃথিবী বিক্রি হয়ে আছে। কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণী, যে দরিদ্র শ্রেণী, যাদের আশা ছিল ছেলে মেয়েদেরকে বড় করবেন, পড়াশোনা শেখাবেন, তারা একটা সমাজে পজিশন করে নেবে, তারা বিদেশে যাবে, সব সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। যত ইসলামিক জঙ্গির উত্থান হচ্ছে তত কিন্তু পশ্চিমা দেশগুলো আর ভিসা দিচ্ছে না, চীনও দিবে না। আপনার পাশের দেশ থাইল্যান্ড আপনাকে ভিসা দেবে না, কারণ জানে যে একটা ঢুকাইলে একটা জঙ্গি আসছে। আপনারা জঙ্গিদেরকে, এবং বর্তমান গত 2024 থেকে সবচেয়ে জঙ্গি কন্ট্রিবিউটিং রাষ্ট্র কিন্তু বাংলাদেশ। বাংলাদেশে এটা ভোগ করছে, বাট সারা পৃথিবীর মুসলমান এই বাংলাদেশের জঙ্গি। সার্জিস, হাসনাত, শফিক, সারোয়ার, একাধিক সারোয়ার আছে, মাসুদ, হ্যাঁ, আরো তো আছে কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, আজহারি, আহমদুল্লাহ। এদের জন্য সারা পৃথিবীর দরজা বাংলাদেশের মুসলমানদের জন্য তো বন্ধ হচ্ছেই, আবার সাধারণভাবেও যেসব দেশ এসব জঙ্গিদের ত্যাগ করেছে তাদেরও কিন্তু দরজা বন্ধ হচ্ছে। কিন্তু কিসের নেশায় বাঙালি আপনি এই জঙ্গিদের প্রেমে পড়ে আছেন? এটা খুব জটিল বিষয়, এটা আমাদের বুঝতে আরো সময় লাগবে। এই নেশাটা ওয়াজ তৈরি করেছে। ওয়াজ কিভাবে তৈরি করেছে জানেন? আপনারা ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা কি, মানে হিউম্যান সাইকিতে বা বাঙালি সাইকিতে কোন জায়গায় আঘাত করে? সারাক্ষণ আপনাকে অপরাধী, আপনার যেন জন্মই আজন্ম পাপ হয়ে গেছে মানুষ হিসাবে, একটা নিষ্ঠুর আল্লাহকে প্রতিষ্ঠিত করে, এবং সারাক্ষণ আপনাকে শোনাচ্ছে আপনি কতভাবে বিচ্যুত, আপনি দোজখে চলে যাবেন। এই যে ভয়, শিশু কিশোর 7 বছর 3 বছর পরিবার থেকেও দেয়, ওয়াজেও দেয়, এই সারাক্ষণ ভয়। আর এটা তো একটা সন্ত্রাস মানুষের উপর, এমন সন্ত্রাস মানুষ বুঝতেও পারে না। এই যে ত্রাসটা সৃষ্টি করে, এই ত্রাসের কারণে বাঙালি আজ কিন্তু এই জঙ্গিদের কাছে ধরা। সে কোনো না কোনোভাবে মনে করে যে জঙ্গিদের পেছনে না গেলে আমার মুক্তি নেই, আমি বেহেশতে যেতে পারবো না। অপরাধটা কি সেও জানে না। কি অপরাধ মানুষ করে যে জঙ্গিরা ওয়াজের মধ্যে এত সন্ত্রাস, এত ভয় আপনার মনে তৈরি করে? সারা পৃথিবীর কোথাও কতগুলা, মানে আমি তো দেখলাম কয়েকটা মুসলিম প্রধান দেশ, আরব আমিরাত, কাতার, কুয়েত, এগুলো দেখলাম, তারপরে মিশর দেখলাম, আলজেরিয়া দেখলাম, মরক্কো দেখলাম, আরো কত কত মুসলমান দেশের মানুষের সাথে কথা হলো। কোথাও কিন্তু মানুষকে না এইভাবে ভীত সন্ত্রস্ত করে ওয়াজ মাহফিলের নামে সারাক্ষণ একটা সন্ত্রাস, যে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। অপরাধটা কি সে জানে না। অপরাধ হইতে পারে নামাজ পড়ে না। নামাজের বিষয়ে তো অনেক কথা আছে, যে নামাজ কাজা পড়ে, পড়ে, কিন্তু মানুষ তো শুধু ঈমান থাকলেও বেহেশতে যাবে, এটাও তো বলা আছে। কিন্তু কোনো যুক্তি মানুষের কাজ করে না। ওই যে ভীতি সন্ত্রাস এটা সৃষ্টি করে, এইটাতে তারা মনে করে যে এই জঙ্গিদের পেছনে থাকতে হবে। আরেকটা নেশা হলো যে সমাজের অপরাধ যারা করে, কারণ আমরা তো সবাই চুরি করি, চুরি না করতে পারলে, চুরি যে করতে পারছি না তার জন্য হাপিত্তাস করি। আমাদের হলো যে এই অন্যায়টা করার, অর্থাৎ অর্থনৈতিক দুর্নীতি করা কিংবা অন্যের মনে কষ্ট দেয়া, মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো অপরাধটা মনে করে যে আমি তো এখন টাকা বানিয়ে ফেলেছি, একটা মসজিদ করি, আরেকটা মাদ্রাসা করি,
আর হুজুরের পেছনে থাকি, এইভাবে জঙ্গিদের প্রতি প্রেম। সেই প্রেমে 2024-এ সমাজে সব মানুষ নেমেছে আমি বলবো না, কিন্তু অনেক মানুষ নেমেছিল। কি কি রেজাল্ট আপনারা পেলেন? পরিবর্তে আপনারা পেলেন আজকের বাংলাদেশ, যেখানে যে রোগে কোনো শিশু মারা যাওয়ার কথা না, একেবারেই কথা না, যেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেটার কোমর ভেঙে দিয়েছিল শেখ হাসিনা। কিন্তু ইউনূসের বিরুদ্ধে কিন্তু একটা মানুষও রাস্তায় নামে না। ওকে কিন্তু জিজ্ঞেস করা হয় না যে তুমি যে হামের টিকাটা মেরে দিলা, হামের টিকা কিনলা না সময় মতো, আমাদের শিশুদের যে টিকা দেয়া হলো না, এবং আমাদের যে স্বাস্থ্য খাতের যে অব্যবস্থা, আমাদের যে এতগুলো নিষ্পাপ শিশু মারা গেল, তার জন্য ইউনূস তুমি কি বলবে? কেউ কিন্তু জিজ্ঞেস করছে না। মিডিয়া বলতে যারা বোঝায় ওরা খবর গোপন করছে, কিন্তু কতদিন তারা খবর গোপন করে রাখবে? তারেক রহমানের সরকারকে বলবো, আপনি কোনোভাবেই, আপনি তো সরকারে চলে এসেছেন, ইউনূসের দায়গুলা নিয়েন না। আপনার এমনিতেই অনেক বিপদ আপনার সামনে আছে। আপনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না। আপনাকে বলেছিলাম ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি দুটোকে কাজে লাগান, আপনি কাজে লাগান নাই। ইতিহাসের শক্তিটা কি? ইতিহাসের শক্তি হলো আমাদের মুক্তিযুদ্ধে একটা সঠিক পথে দেশটা শাসন হয়েছিল, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এমন শক্তি, জামাতও বলে আমরা মুক্তিযোদ্ধা। 24-এ আমরা সব জঙ্গিদের দেখেছি না, যে এটা তো জঙ্গিদের একটা হয়ে গেছে, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সব জঙ্গির একই কথা, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। অর্থাৎ জঙ্গি কিন্তু জানে যে মুক্তিযুদ্ধ একটা শক্তিশালী জিনিস। সেটা কিন্তু তারেক রহমান নিতে পারলেন না। হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন, আমরা জানি, কিন্তু সেটা তো আপনিও বিশ্বাস করেন না। আপনি জানেন যে সেটা আপনার পলিটিক্যাল ক্যানভাস। সত্য যদি সাথে না থাকে, পলিটিক্যাল ক্যানভাসে কি বিজয়ী হওয়া যায়? তারেক রহমান, সভ্যতার শক্তি হলো জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তি। কারণ দেখবেন পৃথিবীতে কোথাও 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 আপনি দেখবেন না হাসনাত, সার্জিস, ইউনূস, শফিক, আজহারি, কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, এরা মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে। এটা আপনি কোথাও প্রমাণ পাবেন না। আপনার বাংলাদেশে এরা আপনার ভাগ্যের উন্নয়ন করে দিবে? তারেক রহমান, আপনি যে জঙ্গিদের নিয়েই থাকলেন, আপনি যে একটা 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 সুযোগ পেয়েও, আপনি যে একটা রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ পেয়েও সেটা হলেন না। আপনার কি হবে ভবিষ্যতে? আপনার সাথে কিন্তু 21শে আগস্টের যে গ্রেনেড হামলার যে 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 অপরাধ, সেটা কিন্তু আদালতের মাধ্যমে আপনার উপর আছে। আপনি এখন ভাবছেন যে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে যে রাজনীতি আপনি করছেন, সেটাকে কাজে লাগিয়ে আবার আপনি উঠতে যাবেন। অতীতে পেরেছিলেন, ভবিষ্যতের অবস্থাটা আরো করুণ হবে। সেগুলো আপনার মাথায় এখন ঢুকবে না। আজকের আলোচনা সেটাও না। আমি আমার বন্ধুদের ওইটাই দেখাতে চাচ্ছি যে কি নেশায় মানুষ, এই যে ক্ষুধা, দারিদ্র, অন্ধকার, আজকের এই যে টাকা নাই, তারেক রহমানকে উন্মুক্ত ময়দানে $2 বিলিয়ন চাইতে হচ্ছে, তার অর্থমন্ত্রীকে বিভিন্ন জায়গায় গিয়ে বাজেটের জন্য টাকা, আরে শেখ হাসিনার সময় বাজেটের জন্য টাকা তো বস্তায় বস্তায় ছিল, খরচ হয়েছে রাষ্ট্রের জন্য, সবার বেতন বাড়িয়ে দেয়া হয়েছিল। আর আপনারা গল্পটা করলেন, জঙ্গিরা করেছে, জঙ্গিরা বলতে ইলিয়াস পিনাকি, যে $234 বিলিয়ন। কি পরিমাণ বদমাস ওই মোটা গর্দান লোকটা, চিন্তা করেন। ও ঠ্যাং, হাত, পা সব ভেঙ্গে যদি আমরা গুলিস্তানে ওকে টাঙ্গিয়ে রাখি, এই দেবপ্রিয়কে, যেই ক্ষতি সে বাংলাদেশের করেছে, সেটা কি আমরা ফিরিয়ে আনতে পারবো? আমরা 24-এর সব জঙ্গিদের যদি আমরা ফাঁসি দেই, ইউনূসকে যদি আমরা 2-4 হাজার বার ফাঁসি দেই, যেই ক্ষতি বাংলাদেশের হয়ে গেছে, সেটা কি আমরা ফিরিয়ে আনতে পারবো? আমরা কিন্তু এটা কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আর এই বাংলাদেশকে পুনরায় আবার নির্মাণের পথে নিয়ে যেতে হলে শেখ হাসিনা ছাড়া বিকল্পটা কি আছে? একবার শুধু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।